আমরা ওই দিন দেখছি যে লুব্রিকেন্ট কি বা ক্লাসিফিকেশন কি, তারপর লুব্রিকেন্টে দেখছি যে ডিফারেন্ট এডিটিভস ইউজ করা হয় লুব্রিকেন্টের ডিফারেন্ট প্রপার্টি এনহান্স করার জন্য আর কি। তো ইন জেনারেল যদি বলি যে লুব্রিকেন্টের কি কি প্রপার্টি হওয়া উচিত বা কি কি প্রপার্টি আছে, বলতে পারবা যে একটা লুব্রিকেন্ট কোন কোন প্রপার্টি দিয়ে ডিফাইন করা যায় বা একটা ভালো লুব্রিকেন্ট আমরা কিভাবে বলতে পারি? জি স্যার, ফার্স্ট অফ অল স্যার ভিসকোসিটি কমানোর ইটা থাকতে হবে, প্রপার্টিটা। হুম। তারপরে স্যার ভিসকোসিটি কমাতে হবে। কুলেন্ট হিসেবেও কাজ করতে পারবে। আচ্ছা, তারপর? তারপরে নন টক্সিক হইতে হবে। আচ্ছা, আর কি? তারপরে হাই লোড বেয়ারিং ক্যাপাসিটি হইতে হবে। আচ্ছা, আর স্যার কম দামি হইতে হবে। আচ্ছা, কম দামি। স্যার 4 পয়েন্ট মানে লো হতে হবে। জি স্যার। ফ্ল্যাশ আর ফ্ল্যাশ পয়েন্ট পয়েন্ট হায়ার হইতে হবে। হায়ার হইতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর? যাতে টেম্পারেচার ক্যারি করতে পারে, মানে থার্মাল। হ্যাঁ, মানে ভালো থার্মাল কন্ডাক্টিভিটি বা হিট ক্যাপাসিটিটা হওয়া লাগবে। তো ম্যাক্সিমাম জিনিসই বলে ফেলছো তোমরা, ওই যে লোড ক্যাপাসিটি বা ধরো ম্যাক্সিমাম এক্সট্রিম প্রেসার রেজিস্ট্যান্স ওইটা হওয়া লাগবে আর কি। তো কোয়েশ্চেন দুইভাবে আসতে পারে যে হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ এ গুড লুব্রিকেটিং অয়েল। তো গুড লুব্রিকেটিং অয়েল হইলে এই যে যেগুলো বলছো এগুলো সাজায় দেখবা, এখানে জাস্ট লাইটে দেখবা যে প্রপার্টিজ অফ এ লুব্রিকেটিং অয়েল, যে ইন জেনারেল একটা লুব্রিকেটিং অয়েলের কি কি প্রপার্টি থাকে। তো ফার্স্ট অফ অল আমরা লুব্রিকেটিং অয়েল যেটা ডিটারমাইন আইডেন্টিফাই করতেছি বা ইন্ডিকেট করতেছি, লুব্রিকেটিং অয়েল একটা ফ্লুইড ইন্ডিকেট করতেছি। তো লুব্রিকেটিং অয়েলের প্রথম যে প্রপার্টিটা আসে এটা হলো প্রপার ভিসকোসিটি। যদি আমরা ভিসকোসিটিটা প্রপার ভিসকোসিটি না হয় তাহলে দেখবা যে লুব্রিকেটিং অয়েল যে আমরা বলতেছি যে দুইটা সলিড সারফেসের মধ্যে একটা ফিল্ম জেনারেট করে, তো প্রপার যদি ভিসকোসিটি না হয় ও ফিল্মটা স্টেবল একটা ফিল্ম থাকবে না। সো স্টেবল যদি ফিল্ম না থাকে তাহলে ওইটা দেখবা যে যে পরিমাণ লোড নেওয়ার কথা ওইটা নিতেছে না, ওই লুব্রিকেটিং অয়েলে একটা ব্রেকডাউন হইতেছে, আবার লুব্রিকেটিং অয়েলে দেখবা যে বার্ন আউট হচ্ছে আর কি। তো ভিসকোসিটি ফার্স্টে আমাদের মাথায় রাখতে হবে যে লুব্রিকেটিং অয়েলটা ভিসকোসিটির নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয় বা ডিফাইন করা হয় আর কি। তারপর যেটা আসলো ভিসকোসিটি ইন্ডেক্স। এখন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন যে লুব্রিকেটিং অয়েল জানি যে ভিসকোসিটির সাথে টেম্পারেচার একটা রিলেশন আছে, রিলেশনটা কেমন যে টেম্পারেচার বাড়লে ভিসকোসিটিটা কি হবে? কমে স্যার। স্যার, কমবে স্যার। কমে যাবে। এখন তোমার কাছে দুইটা লুব্রিকেটিং অয়েল আছে, একটার ভিসকোসিটির ভেরিয়েশন টেম্পারেচারের ভেরিয়েশনের সাথে ভিসকোসিটির ভেরিয়েশনটা কম, আরেকটা লুব্রিকেটিং অয়েল আছে যেটার টেম্পারেচার ভেরিয়েশনের সাথে ভিসকোসিটির ভেরিয়েশনটা অনেক বেশি। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ তুমি কোনটা চুজ করবা? স্যার যেটা কম স্যার। যেটা কম স্যার সেটা। অবভিয়াসলি যে লুব্রিকেটিং অয়েলের ভিসকোসিটির ভেরিয়েশন টেম্পারেচারের ভেরিয়েশনের সাথে রেসপেক্টে অনেক কম, ওই লুব্রিকেটিং অয়েলটাই আমরা চুজ করবো আর কি, যাতে লুব্রিকেটিং অয়েল একটা কনস্ট্যান্ট প্রপার্টি ধরে রাখতে পারে। তো এখানে দ্য কোয়েশ্চেন ইজ এটা কিভাবে বুঝবো যে একটা লুব্রিকেটিং অয়েলের টেম্পারেচারের সাথে ওইটার ভিসকোসিটির ভেরিয়েশনটা কেমন? এই জিনিসটা ডিটারমাইন করা যায় ভিসকোসিটি ইন্ডেক্স। ভিসকোসিটি ইন্ডেক্স এটা প্যারামিটার, যে প্যারামিটার থেকে আমি বলতে পারবো যে এটা লুব্রিকেটিং অয়েলের ভিসকোসিটি টেম্পারেচার ভেরিয়েশনের সাথে ভিসকোসিটি কিভাবে ভ্যারি করতেছে আর কি। তো ভিসকোসিটি ইন্ডেক্সে একটু পরেই আসতেছি, এখন জাস্ট মাথায় রাখো যে ভিসকোসিটি ইন্ডেক্স দিয়ে আমরা এই জিনিসটা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। তারপর আসলো যে ভিসকোসিটি নাম্বারস। নর্মালি লুব্রিকেটিং অয়েল ধরো এক এক লুব্রিকেটিং অয়েলের ভিসকোসিটি এক এক রকম হইতে পারে, দেখবা যে এক একটার ভিসকোসিটি 1.7 ইন্টু 10⁻⁻6 মাইক্রো রেঞ্জ বা এরকম আর কি রেঞ্জ। তো এইভাবে দেখো জিনিসগুলো মনে রাখা টাফ হয়ে যায় আর কি। তো এই জিনিসটাকে কি করার জন্য একসাথে নিয়ে আসার জন্য যে সোসাইটি অফ অটোমেটিভ ইঞ্জিনিয়ার্স প্রত্যেকটা লুব্রিকেন্টের একটা পার্টিকুলার নাম্বার দিয়ে আইডেন্টিফাই করে, যেমন SAE 0, SOE 10, 20। সো এক একটা লুব্রিকেন্টকে নেমিং করা হয় এইভাবে আর কি। তো প্রত্যেকটা লুব্রিকেটিং অয়েলের এক একটা ভিসকোসিটি নাম্বার থাকে আর কি। তারপর মাল্টিপল ভিসকোসিটি অয়েল, এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট। সো কিছু কিছু লুব্রিকেটিং অয়েল আছে যে লুব্রিকেটিং অয়েলটা তুমি জাস্ট যেগুলা ধরো সামার সিজন বা যেখানে ধরো টেম্পারেচার বা ওয়ার্ম কান্ট্রিজ ওইখানে ইউজ করা যায়, বাট ওইগুলা যদি ওই লুব্রিকেন্টটা যদি ধরো
যেগুলা উইন্টার কান্ট্রি আছে বা কোল্ড কান্ট্রি আছে ওইখানে গিয়ে ইউজ করতে যাও, তো এখানে দেখবা যে শীতের সময় টেম্পারেচারটা লেস দেন 0 ডিগ্রি চলে আসে আর কি। তখন লুব্রিক্যান্ট গুলা যদি পোর পয়েন্ট একটু বেশি হয় তখন দেখবা যে লুব্রিক্যান্ট গুলা ইজিলি ফ্লো করতেছে না। তো ডিফারেন্ট, এখন ধরো লুব্রিকেটিং অয়েলের প্রপার্টি এনহান্স করার জন্য ডিফারেন্ট এডিটিভস ইউজ করা হয় যাতে একটা লুব্রিকেন্টের মাল্টিপল ভিসকোসিটি শো করতে পারে এক একটা টেম্পারেচারে। ফর এক্সাম্পল একটা লুব্রিকেন্ট অয়েলের নাম্বার দেখো SAE 5W30। সো এই লুব্রিকেটিং অয়েলের দুইটা ভিসকোসিটি এট 2 ডিফারেন্ট টেম্পারেচারস, এন্ড এই লুব্রিকেটিং অয়েলটা সামার রিজনে ইউজ করতে পারবা বা ওয়ার্ম রিজনে ইউজ করতে পারবা এন্ড কোল্ড রিজনে ইউজ করতে পারবা। when it is summer এটার ভিসকোসিটি হয়ে যায় বা এটার ভিসকাস প্রপার্টি শো করে SAE 30 এর মতো, আর যখন এটা কোল্ড কন্ডিশনে চলে আসবে তখন এটার ভিসকোসিটি প্রপার্টি শো করবে SAE 5W এর মতো। এই যে W এটা ইট ইন্ডিকেটস উইন্টার আর কি। তো দেখবা যে এখন যত মডার্ন লুব্রিকেটিং অয়েল আছে বা এই টাইপের লুব্রিকেটিং অয়েল এর প্রাইস গুলো অনেক বেশি কম্পারেটিভলি, এন্ড এই লুব্রিকেটিং অয়েলটা দুই জায়গায় তুমি ইউজ করা যায় আর কি। এরপরের যে পয়েন্টগুলো যে রেজিস্ট্যান্স টু কার্বন ফর্মেশন এন্ড অয়েল অক্সিডেশন, তারপর corrosion and rust inhibitors and detergent dispersants। তো এই পয়েন্টগুলো আমরা লাস্ট দিনও ডিসকাস করছি। এখন বলো যে ডিসপারসেন্টসটা আসলে কি ছিল? আমি লাস্ট দিন বলছি কিন্তু ক্লাসে। স্যার মানে ছড়িয়ে স্যার অনেক ক্ষেত্রে স্যার লুব্রিকেটিং এর সাথে কিছু পরিমাণ স্যার ডিটারজেন্ট ইউজ করে স্যার যাতে পাইপলাইন গুলো স্যার ক্লিয়ার থাকে। এটা না আর ডিসপারসেন্টস ডিসপারসেন্স এর যেটা কোয়াগুলেট হতে দেয় না স্যার, এটা তো একদম ইয়া রাখে আর কি স্যার, যে কোনো কিছু মানে কোনো কিছু থাকলে আর কি এটা দিয়ে মানে যাতে কোনো ইমপিউরিটি বা কিছু ঢুকলে এটা কোয়াগুলেট হয়ে কোনো ইয়া না ফর্ম করে, এটা হতে দেয় না। নিচে এসে জমা না পড়ে বা লুব্রিকেন্ট অয়েলের মধ্যে যে পার্টিকেল গুলো আছে ওইগুলো যেন একটু টাইম পর যদি আমি ইউজ না করে নিচে এসে জমা না পড়ে, এগুলো কিন্তু সব জায়গায় কিন্তু স্ক্যাটার্ড ভাবে থাকার জন্য এই যে কেমিক্যালটা ইউজ করা হয় আর কি, ওটাকে বলা হয় ডিসপারসেন্স আর কি, মানে ইট ডিসপার্স ইন অল ডিরেকশন। স্যার ওই যে আরেকটা যে বলছিলেন স্যার, যারা এই যে উইন্টার যেই সিজন গুলো আছে মানে যেই শীত প্রধান দেশগুলোতে ওইখানে স্যার যেটা ইউজ করে যাতে স্যার অয়েলটা জমাট না বাঁধে স্যার, ওইটা কি এইটা না, ওইটা তো ডিসপারসেন্স। ধরো যে কোনো জায়গায় ধরো অয়েলটা যেন ডিসপার্স থাকে বা এই যে পার্টিকেলস গুলা একটা আরেকটার সাথে অ্যাট্রাক্ট করে এক জায়গায় যেন না চলে আসে, জমা না হয়ে যায় আর কি। আর ওইটা বলছিলাম যে পোর পয়েন্ট, যে আমি লুব্রিকেন্ট অয়েল একটা ধরো কমপ্লেক্স একটা মেশিনারিজে দিলাম, এন্ড প্রত্যেকটা পয়েন্টে কি সমানভাবে গেছে নাকি বা ওটা কি প্রপারলি ফ্লো করতেছে কিনা। এন্ড ধরো যদি পোর পয়েন্টটা বেশি হয় এন্ড টেম্পারেচারটা যদি কমে যায় তাহলে দেখবা যে লুব্রিকেন্ট অয়েলটা এক জায়গায় জমা হয়ে বা সলিডের মতো হয়ে কাজ করতেছে, তখন তো লুব্রিকেন্ট অয়েল তো আগের মতো প্রপার্টি শো করতে পারবে না। তো এটা ছিল। তারপর এক্সট্রিম প্রেসার রেজিস্ট্যান্স এজ ইউজুয়াল, যে লুব্রিকেন্ট অয়েলটা যদি আমরা বেয়ারিং ইউজ করি, এখানে বেয়ারিং এর টোটাল লোডটা লুব্রিকেন্টের উপরে, লুব্রিকেটিং অয়েলের উপরে এসে পড়তেছে। তো লুব্রিকেন্ট অয়েল যেন এই টোটাল এক্সট্রিম প্রেসারটা টলারেট করতে পারে আর কি। তো এইভাবে দেখবা যে ডিফারেন্ট প্রপার্টি আছে। এন্ড এখন পর্যন্ত আমরা দেখছি যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভিসকোসিটিটা কমে। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ এই ভিসকোসিটির কমানোটা কি লিনিয়ার না অন্য কোনো ভাবে কমে, বা কিভাবে এই টেম্পারেচারের এফেক্টটা ভিসকোসিটির উপর পড়ে আর কি। লিনিয়ার না স্যার লিনিয়ার না স্যার, এক একটা তো এক এক রকম প্রপার্টি করে। যদি আমরা স্যার ওই টেম্পারেচার ভার্সেস ভিসকোসিটি কার্ভ দেখি আর কি ওইখান থেকে হ্যাঁ, তো দেখবা যে কিছুটা লিনিয়ার আর কি। আচ্ছা, কিছুটা লিনিয়ার আর কিছুটা নন লিনিয়ার, তাই না? জি স্যার এরকম। কমবে কিন্তু লিনিয়ারলি না। তো নরমালি একটা জেনারেল একটা লুব্রিকেটিং অয়েলের ক্ষেত্রে কি দেখা গেল, যে আমরা যদি টেম্পারেচার 25 ডিগ্রি চেঞ্জ করি তখন দেখা যায় এটার ভিসকোসিটি অলমোস্ট 80% ফল করতেছে আর কি। তো টেম্পারেচার খুবই একটা দেখো যে এখানে শার্প একটা ডিক্লাইনেশন আছে ভিসকোসিটির। তো অনেক সময় আমাদের জানা লাগে যে এই টেম্পারেচার বাড়ানো বা কমানোর সাথে সাথে ভিসকোসিটির যে এক্সাক্ট যে ভ্যালুটা কতটুকু কমছে বা কতটুকু বাড়ছে, এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেট করা লাগে আর কি। তো এই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমাদের দেখবা যে অনেকগুলা ইম্পেরিক্যাল ইকুয়েশনস আছে। দিস আর নট জেনারেল ইকুয়েশনস, দিস আর ইম্পেরিক্যাল ইকুয়েশনস, যেগুলো ধরো ডিফারেন্ট এক্সপেরিমেন্টস করে তারপর পাওয়া গেছে। তো ডিফারেন্ট এম্পিরিক্যাল ইকুয়েশন বেস করে যে টেম্পারেচার তোমরা যখন কিসে মেশিন ডিজাইনে ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার কার্ভ দেখছো, তো এক একটা কার্ভ দেখো বেসড অন এক একটা চার্ট আর কি,
যেমন আমরা ওইখানে দেখছি যে বেসড অন ASTM চার্ট, তাই না? তো ডিফারেন্ট চার্টের ক্ষেত্রে ফর্মুলা কিন্তু ডিফারেন্ট। তো কিভাবে ডিফারেন্ট? তো দেখো যে নর্মালি ভিসকোসিটি টেম্পারেচারের যে রিলেশনটা, এই রিলেশনটা ডিটারমাইন করা যায় নর্মালি 4টা ফর্মুলা দিয়ে। One is Reynolds, another one is Slothe, Walter and Vogel. তো রেনল্ডস ইকুয়েশনটার কিছু লিমিটেশনস আছে, যে এইটা রেনল্ডস ইকুয়েশন প্রবাবলি 1890তে প্রবাবলি এই জিনিসটা কি করা হয়, ডিভাইস করা হয়, এন্ড এটা অনেক আর্লি ইকুয়েশন, বাট এই ইকুয়েশনটা সব রেঞ্জ অফ টেম্পারেচারে তুমি ইউজ করতে পারবা না আর কি। জাস্ট স্মল একটা চেঞ্জ অফ টেম্পারেচারে তখন জিনিসটাই অ্যাকুরেট ভ্যালু দেয়। ধরো টেম্পারেচার যদি অনেক বেশি হয়ে যায়, প্রবাবলি এটা মনে হয় 50 বা 60 ডিগ্রি যদি ডিফারেন্স চলে আসে, তখন এই জিনিসটা আবার অ্যাকুরেট রেজাল্ট শো করে না। সিমিলারলি স্লোথে, ওয়াল্টার, ভোগেল, তো আমরা যে মেশিন ডিজাইনে যে ভিসকোসিটি টেম্পারেচার চার্ট দেখছিলাম, that was based on this equation, Walter equation, and it forms the basis of the ASTM temperature viscosity chart. এখানে দেখা যায় যে নিউ ডাইনামিক ভিসকোসিটি, এটা কাইনেমেটিক ভিসকোসিটি আর কি। ডেফিনিট টেম্পারেচার, সে ফর এক্সাম্পল 30 ডিগ্রি টেম্পারেচারে ভিসকোসিটিটা কত, এটা বের করতে চাই। তো এখানে টেম্পারেচার 30, এখানে ABCD অনেকগুলো প্যারামিটারস আছে, দিস আর কনস্ট্যান্ট ডিপেন্ডিং অন ভ্যারিয়াস কন্ডিশনস। তো এই যে টেম্পারেচার ভিসকোসিটি চার্ট, এমন একটা আমরা চার্ট দেখছিলাম, মনে আছে? যে টেম্পারেচারের সাথে সাথে আমরা জি, লোকেটিং ওয়েল চুজ করার জন্য আমরা ভিসকোসিটি থেকে এইভাবে আমরা বের করতাম আর কি। তো দিস ইজ বেসড অন এই যে ASTM ইকুয়েশন, ওয়াল্টার ইকুয়েশন। তো ওয়াল্টার ইকুয়েশন দেখো যে কিভাবে আসলো। নর্মালি যে this is the most widely used chart in the ASTM, ASTM কি American Society for Testing Materials, and Walter equation যে dynamic viscosity plus alpha equals to BD 1/T to the power C। তো এখান থেকে যদি তোমরা দুই সাইডে লগারিদমিক 10 নাও, তো কি হবে? এদিকেও লগারিদম 10 নিলা, এদিকেও log 10 নিলা, তাহলে log 10 সমান, এখানে তো দুইটা প্যারামিটার, দুইটা আলাদা হয়ে যাবে যেহেতু মাল্টিপ্লিকেশন আছে, log B প্লাস log D into 1/T to the power C। বাট এই, হ্যাঁ বলো। স্যার আপনার পিসিতে মনে হয় স্যার ওই যে নিচের দিকে স্যার পার্টিসিপেন্ট লিস্টটা চলে আসছে স্যার, ওটা একটু যদি সরাই দিতেন। নিচের দিকে পার্টিসিপেন্টস এই লিস্ট যে মানে একটা ব্ল্যাক বর্ডার দেখা যাচ্ছে। গেছে এখন? জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা হলো যে দুই পাশে আমরা লগ নিছো, লগ নেওয়ার পরে এখানে দেখো যে এই যে ডি টার্মটা এখানে ভ্যানিশ হয়ে গেছে। ওয়াই? স্যার ওই যে ওখানে তো লেখা আছে লগ 10 আর কি ধরা হয়েছে। এক্স্যাক্টলি, যে এখানে এ বি সি ডি এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট আর কি। তো ডি এর ভ্যালু 10 হইলে তো লগ 10 বেস, লগ বেস 10 সমান কত? 1। তো এটা যদি কি করে ফেলো, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস সি। তারপর কি করা হইলো, আবার লগ নেওয়া হইলো। আবার লগ নিলে কি হয়, এই পাশে ধরো অলরেডি একটা লগ আছে আর একটা লগ আসলো, এইখানে দেখো যে এই রাইট সাইড কি ইকুয়েশনটা কি ঠিক আছে কি ঠিক নাই, বলো তো? ঠিক ঠিক আছে আছে স্যার, ওই ঠিক আছে স্যার। প্রথমটাকে স্যার একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, প্রথম লক 10 দিকে। কনস্ট্যান্ট ধরা হয়েছে, এভাবে ঠিক আছে? এভাবে লিখতে পারবা লগ অত প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস সি, এভাবে কি লেখা যাবে? জি স্যার। এটা লেখা যাবে না তো, স্যার এটা পাওয়ার তো লিখতে হলে এইভাবে লেখা লাগবে, ও আচ্ছা জি স্যার। তাই না? হ্যাঁ হ্যাঁ তো এটা ফাংশন তো এইভাবে বের করতে পারবে না। তো ও স্যার যেটা এখন তো জি বুঝছো। হ্যাঁ, তো এখানে দেখা গেল যে এখানে যে ডাইনামিক ভিসকোসিটি, এই ডাইনামিক ভিসকোসিটির ইউনিটটা সেন্টিস্ট্রোকে দেয়া, আর যখন ডাইনামিক ভিসকোসিটির ইউনিটটা সেন্টিস্ট্রোকে দেওয়া, তো আলফা বিটা এগুলো বলছিলাম যে এ বি সি ডি এগুলো কনস্ট্যান্ট, এন্ড এর ভ্যালু এখানে হচ্ছে 0.6। তো নর্মালি ভিসকোসিটি টেম্পারেচার চার্টে যে ইকুয়েশনটা ইউজ করা হয়, এই ইকুয়েশনটা ইউজ করা হয়। তো ফার্স্ট অফ অল ভিসকোসিটি টেম্পারেচার চার্ট বা এসটিএম চার্টের যে ফার্স্ট লিমিটেশন, এই লিমিটেশনটা হলো
এখানে যে আমি যে ইকুয়েশনটা ইউজ করতেছি ওইটা ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট। এই যে দেখো, although the equation forms successful basis for the ASTM viscosity temperature chart, the mathematical viewpoint of the derivation is incorrect. কারণ লগ নিলে তো এই পাশে তুমি এটা ডাইরেক্ট কনস্ট্যান্ট লিখতে পারবো না। বাট এটা দেখা গেছে যে despite this inaccurateness of the equation, নর্মালি দেখা গেল যে এই ইকুয়েশনটা ফেয়ারলি অনেক অ্যাকুরেট রেজাল্ট প্রিডিক্ট করতে পারে বা ইন্ডিকেট করতে পারে আর কি। তো অনেক বইয়ে দেখবে যে এই ফর্মুলা ইউজ করে আমরা ভিসকোসিটি টেম্পারেচার রিলেশনটা বের করতে পারি। তো মানে এরকম এত বড় একটা ম্যাথমেটিক্যাল মানে এরর স্যার কেমনে ইউজ করা হচ্ছে? ম্যাথমেটিক্যাল এরর এটা ইচ্ছে করে করা হয়েছে আর কি, এমন না যে উনি ভুল করে করছে। এটা করা হয়েছে যে আমরা যখন গ্রাফটা ড্র করতে যাব দেখবা যে এইটা ভার্সেস লগ অলরেডি আরেকটা টার্ম চলে আসে আর কি, দুই পাশে লগারিদমিক টার্ম চলে আসে। সো এই জিনিসটাকে রিডিউস করার জন্য এই পাশে দেখো যে আর লগারিদমিক টার্মটা রিডিউস হয়ে গেছে আর কি। তুমি যদি এইটা ভার্সেস এটার কথা চিন্তা করো তো দেখবা যে আবার দুইবার লগ নিয়ে তারপর গ্রাফটা ড্র করা লাগতেছে আর কি। তো জিনিসটা কই জানি গ্রাফটা এড করছে কিনা, ধরো স্যার ম্যাথমেটিক্যালি যদি স্যার ইনকারেক্ট হয়ে থাকে তাহলে কি সেটা অ্যাজাম্পশন থেকে আসছে? অ্যাজাম্পশন থেকে আসে নাই, এটা এই জন্য এভাবে রিডিউস করা হয়েছে যে এই ইকুয়েশনটা যদি আমরা নর্মাল এইভাবে রিডিউস করে ফেলি আমাদের গ্রাফটা ইজিলি ড্র করা যায় আর কি। নাইলে এখানে দেখো যে অনেকগুলা লগারিদমিক ফাংশন চলে আসে। বাট অ্যাকচুয়ালি তো আমরা সেটা করতে পারি না, কারণ সেটা তো ভুল। হ্যাঁ অবভিয়াসলি করতে পারি না, সেটা ভুল। বাট দেখা গেছে যে এইটা দিয়ে ধরো ক্যালকুলেশনটা কমপ্লেক্স হয়ে যায়, এন্ড যখন তুমি দুইটা ভ্যালু এই ফর্মুলা দিয়ে বের করো আবার এই ফর্মুলা দিয়ে বের করো, ঘুরে ফিরে ফেয়ারলি অ্যাকুরেট রেজাল্ট চলে আসে আর কি। জি স্যার, ওইটাই আর কি, যে অ্যাজিউম করে করে তারপর দেখছে একই রেজাল্ট আসে। অলমোস্ট একই, হ্যাঁ দুইটা দিয়ে কম্পেয়ার করে, কারণ না হলে যদি এটা দিয়ে একুরেট রেজাল্ট না আসতো তাইলে তো এই জিনিসটা ইউজ করতো না ওরা, আমি তো ডাইরেক্ট ইকুয়েশনে চলে যাইতাম আর কি। জি স্যার। তো এইভাবে ধরো ইকুয়েশন ইউজ করে যে কাইনেটিক ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার, তো ডিফারেন্ট অয়েলের ক্ষেত্রে ডিফারেন্ট লেভেলের আমি গ্রাফ পাইতে পারি আর কি ওই ইকুয়েশন ইউজ করে। এখন দ্য কোয়েশ্চেন ইজ, এখানে দেখো যে অনেকগুলা স্ট্রেট লাইন আছে, তো তোমাকে যদি কিচ্ছু না বলে যে তোমার কোন কন্ডিশন ইউজ করবা বা কিচ্ছু, কোনো টেম্পারেচার রেঞ্জ বা কোনো ভিসকোসিটি রেঞ্জ কিচ্ছু বলতেছে না, এইখানে তোমাকে বলবে যে একটা লুব্রিকেন্ট চুজ করো, লুব্রিকেন্টটা অনেক ভালো হইতে হবে। তো এইখান থেকে কোন লুব্রিকেন্টটা তুমি চুজ করবে? স্যার ওই যে এইটা ডিপেন্ড করবে সিলিকনটা, কোন টেম্পারেচারের জন্য ডিজাইন করাটা আছে সেটা। স্যার সিলিকনটা ইউজ করব, কোনো কারণ স্যার টেম্পারেচার রেঞ্জ ওইটা, কিছু দেয়া নাই? স্যার বলো। ওইটা স্যার হ্যাঁ ইয়ের সাথে স্যার ভেরিয়েশনটা কম, Detail এ টেম্পারেচার ইনক্রিজের সাথে ভিসকোসিটির যে ভেরিয়েশনটা স্যার ওইটা একটু কম, এই জন্য স্যার ওইটা সিলেক্ট করা যেতে পারে। এক্স্যাক্টলি, এখানে ধরো কিছু যদি না বলা থাকে আমার ওইভাবে চুজ করা লাগবে যে যে লুব্রিকেন্টের টেম্পারেচারের ভ্যারিয়েশনের সাথে ভিসকোসিটির ভ্যারিয়েশনটা খুবই কম। তো ফার্স্টে যদি ধরো আমরা একটা চিন্তা করি এখানে যে সবচেয়ে কম কোনটা, এই যে মিনারেল অয়েল, মিনারেল অয়েলের এই লাইনটা, এটা দেখো যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এখানে ভিসকোসিটির একটা শার্প একটা ড্রপ আসতেছে, তাই না? এই যে এই লাইনটা শার্প একটা ড্রপ না, পুরোপুরি একটা ইনক্লাইন্ড একটা লাইন। বাট সিলিকন 240 এর ক্ষেত্রে দেখো যে এটা অতটা ইনক্লাইন্ড না, আর টেম্পারেচার ড্রপটা খুব একটা শার্প না আর কি, বা এত স্টিপ না। তো এই গ্রাফ থেকে বলতে পারি যে এই সিলিকন 240 viscous index oilটা is much better than mineral oil of 20 viscous index because এটা টেম্পারেচার ভেরিয়েশনের সাথে ভিসকোসিটির ভেরিয়েশনটা এত র্যাপিড না, জাস্ট লাইক দ্য মিনারেল অয়েল। তো এইখান থেকে আমরা একটা টার্মে চলে আসতে পারি যে একটা অয়েল আরেকটা অয়েল থেকে ইন টার্মস অফ টেম্পারেচার ভিসকোসিটি ভেরিয়েশন কতটুকু ভালো আমরা এই কাইনেমেটিক ভিসকোসিটি ভার্সেস টেম্পারেচার গ্রাফ থেকে ইজিলি বলতে পারি, তাই না? আমরা যদি গ্রাফটা জানি, বলা যায় না গ্রাফ দেখে তো বলতে পারবো যে কোনটা বেটার। তো অনেক সময় দেখবে যে তোমার কাছে গ্রাফ দেয়া থাকবে না, জাস্ট বলা হবে যে এই অয়েলের কিছু ভ্যালুস গুলো দেয়া থাকবে, বলা হবে এই অয়েলটার ভিসকোসিটি ইন্ডেক্সটা কত বা এই অয়েলটা কিভাবে পারফর্ম করবে। তখন তোমার কাছে গ্রাফ নাই, তখন তুমি কি করবে আর কি?
তখন যে কাজটা করা হয় এটাকে বলা হয় ভিসকোসিটি ইন্ডেক্স, যেটা প্রবাবলি ডেভেলপ করা হয় আর্লিয়ার ইন 1920। তো তখন দেখা গেল, তখন তো ধরো সায়েন্স টেকনোলজি বা কেমিস্ট্রি ফিল্ডে তো খুব একটা ডেভেলপমেন্ট আসে নাই, বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুব একটা ডেভেলপমেন্ট আসে নাই। তখন নর্মালি যে লুব্রিকেন্ট গুলো ইউজ করা হইতো এর মধ্যে দেখা গেল যে দুইটা লুব্রিকেন্ট, একটা ছিল পেনসিলভেনিয়া ক্রুড অয়েল and another one is Gulf Coast crude oil। দেখা গেল যে এই পেনসিলভেনিয়া ক্রুড অয়েলটা তখন যতগুলা লুব্রিকেন্ট ছিল তাদের মধ্যে পেনসিলভেনিয়া ক্রুড অয়েলের ভিসকোসিটির ভেরিয়েশন টেম্পারেচারের ভেরিয়েশনের রেসপেক্টে খুবই মিনিমাম। বাট এই যে গালফ কোস্ট ক্রুড অয়েল ওইটার দেখা গেল যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটার ভিসকোসিটিটা শার্পলি ফল করতেছে। তো ওইখান থেকে একটা জিনিস আসা গেল যে আমরা যদি একটা অয়েলকে আমরা জানতে চাচ্ছি যে ওইটা টেম্পারেচারের সাথে ভিসকোসিটির ভেরিয়েশনটা কেমন, ওইটাকে তো অবভিয়াসলি একটা রেফারেন্সের সাথে আমাদের ক্যালকুলেট করা লাগবে যে এই অয়েলটা এই অয়েল থেকে এতটুকু খারাপ বা এই অয়েল থেকে এতটুকু ভালো, তাই না? তখন তো আমরা ইজিলি বলতে পারবো যে ফর এক্সাম্পল একটা অয়েল চুজ করলাম এক্স, এখন সামহাও যদি এটা এই গালফ কোস্ট অয়েল আর পেনসিলভেনিয়া ক্রুড অয়েলের সাথে কম্পেয়ার করে দেখি যে এটার পারফরমেন্স আসতেছে গালফ কোস্ট অয়েল কোস্ট ক্রুড অয়েল থেকে বেটার, তাহলে তো আমি বলতে পারবো যে এই জায়গায় এটা ইউজ না করে আমরা এক্স অয়েলটা চুজ করব। বা এটার পারফরমেন্স যদি ধরো এটার কাছাকাছি হয়ে যায় যে পেনসিলভেনিয়া ক্রুড অয়েল, তাহলে বলতে পারবো এটা যে এটা খুবই ভালো, ইট পারফর্মস মাচ বেটার। তো এটা করার জন্য ওই যে আমরা কেমিস্ট্রিতে বা ওই যে যখন তোমরা কিসের ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন ওগুলো পড়ছো, তখন একটা নাম্বার কি হয় যে কি চুজ করা হয় না পেট্রোলের ক্ষেত্রে, যে নকিং নাম্বার বা নকিং প্রপার্টি, অক্টেন নাম্বার। অক্টেন নাম্বার, জি স্যার। যে ওই যে মিক্সচার অফ এন হেপ্টেন এন কি ছিল ভুলে অক্টেন গেছি। প্লাস হেপ্টেন স্যার। হ্যাঁ, তো যে অক্টেন নাম্বার যত ভালো তত কি, হেপ্টেন নাম্বার তত কম। হ্যাঁ অক্টেন স্যার 100 আর হেপ্টেন স্যার 0 ছিল আর কি। হ্যাঁ, তো এটা থেকে আমরা বলতে পারতাম যে ইজিলি যে এটার নকিং প্রপার্টিটা কেমন, ওইটা না? জি স্যার, মানে আমরা ওইটা মিক্স করে স্যার এমন একটা মানে যে অয়েলটা আছে সেটার সাথে মানে সেম দিবে স্যার, ফাইনাল রেজাল্টটা সেম দিবে, আউটপুটটা ইঞ্জিনের সেম হ্যাঁ, দিবে মানে পাওয়ার। আমি ইজিলি যে নকিং প্রপার্টিটা ওই নাম্বার থেকে ডিটারমাইন করতে পারবো। তো এখানে যেটা করা হয় ওইটা সিমিলার টু দ্যাট নাম্বার, যেখানে ভিসকোসিটি ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি ইজিলি বলতে পারবো যে এটার টেম্পারেচার ভেরিয়েশন কেমন ভিসকোসিটি ভেরিয়েশনের সাথে আর কি। তো এটা করার জন্য যেটা করা হয় যে দুইটা রেফারেন্স অয়েল ফার্স্টে আমরা চুজ করব, একটার ভিসকোসিটি ইন্ডেক্স থাকে 0 আর একটার ভিসকোসিটি ইন্ডেক্স থাকে 100 এট 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার। ওই দুইটা রেফারেন্স অয়েল হলো একটা গালফ কোস্ট ক্রুড অয়েল, বলা হইলো যে এটা 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটার ভিসকোসিটি ইন্ডেক্স, সে ফর এক্সাম্পল এটা ভিসকোসিটি ইন্ডেক্স চুজ করা হয়েছে, এটার ভিসকোসিটি ইন্ডেক্স ইকুয়ালস টু 0। আর পেনসিলভেনিয়া ক্রুড অয়েল তখন একেবারে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিত, তো ওইটার ভিসকোসিটি ইন্ডেক্স ডিনোট করা হইলো 100। তো এখন ধরো একটা অয়েল তোমাকে চুজ করতে গেছো আর কি, এখন তোমার কাছে দুইটা অয়েল আছে, একটার ভিসকোসিটি ইন্ডেক্স 20 আর একটার ভিসকোসিটি ইন্ডেক্স 80, কোনটা চুজ করবা? জি স্যার। দুইটা অয়েল আছে তোমার কাছে, একটার ভিসকোসিটি ইন্ডেক্স 20 আর একটার ভিসকোসিটি ইন্ডেক্স 80, তুমি কোনটা চুজ করবা? 80 স্যার। 80 টা। অবভিয়াসলি যেটার ভিসকোসিটি ইন্ডেক্স বেশি আর কি। তো এখানে যেটা যে the reference oil have been selected in such a way that one of them has viscosity index equals to 0 and the other one has viscosity index equals to 100 at 100 degrees Fahrenheit, which is equivalent to 37.8 degrees Celsius। তো এরপর যেটা করা হয় যে আমরা তো ডিরেক্টলি বলে ফেলছি A20 বা 80 বা এটা ক্যালকুলেশনটা কিভাবে করা হয় আর কি। তো এটার ক্যালকুলেশন করার জন্য যে ফর্মুলাটা ইউজ করা হয় ফর্মুলাটা এমন যে viscosity index সমান L minus U divided by L minus H into 100, and the question is এই যে L U L H এই প্যারামিটারস গুলা কি ডিফাইন করে বা কি ইন্ডিকেট করে। তো ফার্স্ট অফ অল এইখানে দেখো যে যেটা বলছিলাম যে প্রথমে যে ভিসকোসিটি ইন্ডেক্সের ভ্যালুগুলো নেওয়া হয়েছে এটা কোন টেম্পারেচারে নেওয়া হয়েছে?
টেম্পারেচার কত? 37.8 37.8 এ আমরা রেফারেন্স টেম্পারেচার ইউজ করে এই দুইটা অয়েলের ভিসকোসিটি ইন্ডেক্সটা আমরা কি করছি আর কি, ইন্ডিকেট করছি আর কি। তো এখানে যে ফর্মুলাতে দেখো যে L - U ডিভাইডেড বাই L - H টাইমস 100। তো ফার্স্টে ফর এক্সাম্পল তোমাকে একটা অয়েল দিল, বললো যে এটার ভিসকোসিটি ইন্ডেক্সটা ডিটারমাইন করো। তো কি করা লাগবে, যে অয়েলটা দেয়া থাকবে ভিসকোসিটি ইন্ডেক্স ডিটারমাইন করার জন্য অয়েলের ক্ষেত্রে দুইটা ভ্যালু দেয়া থাকবে। যে অয়েলটার ভিসকোসিটি এট 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেয়া থাকবে এবং অয়েলটার ভিসকোসিটি এট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেয়া থাকবে। এটা খেয়াল করো, এটার কিন্তু ম্যাথ করাবো না, বাট ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো ফার্স্টে কি দেয়া থাকবে অয়েলের? স্যার 0 ডিগ্রি আর 100 ডিগ্রি না না, 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আর 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অয়েলটার ভিসকোসিটি দেয়া থাকবে। জি স্যার। এখন 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভিসকোসিটিটা দেয়া থাকবে দ্যাট ইজ ইউ, এই যে ইউটা, বুঝছো? স্যার 40 তে যেটা ওইটা ইউ। হ্যাঁ, 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেটা দেয়া থাকবে দ্যাট ইজ ইউ, ক্যাপিটাল ইউ। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ, এখন আমাদের আর কি কি ডিটারমাইন করা লাগবে? স্যার এল আর এইচ। এল আর এইচ। এখন এল আর এইচ কিভাবে পাবো? তো কোয়েশ্চেনে দেখবা বা সামহাও তোমাকে হিন্টস দেয়া থাকবে কোয়েশ্চেনে যে অয়েলটার 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভিসকোসিটিটা কত, এটা কোয়েশ্চেনে দেয়া থাকবে। তো কোয়েশ্চেনে কয়টা ভিসকোসিটি দেয়া থাকলো? 40 ডিগ্রি আর 100 ডিগ্রি। স্যার 100 ডিগ্রি। হ্যাঁ, তো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ভিসকোসিটি দেয়া থাকলো ওই 100 ডিগ্রির রেসপেক্টে তোমার এল আর এইচটা ডিটারমাইন করা লাগবে। এন্ড দ্য কোয়েশ্চেন ইজ ওই 100 ডিগ্রি থেকে আমরা এল আর এইচটা কিভাবে পাবো? তো ওই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে এল আর এইচ পাওয়ার জন্য তোমাদের একটা চার্ট প্রোভাইড করা হবে। চার্টটা থাকে এমন যে ডাটা ফর দ্য ইভ্যালুয়েশন অফ ভিসকোসিটি ইন্ডেক্স। সে ফর এক্সাম্পল আমাদের এখানে কত বলছি, 100 ডিগ্রি, বা ধরো 100 ডিগ্রির জন্য কি দেয়া থাকবে, ভিসকোসিটিটা কি দেয়া থাকবে বলছি না? ওইটাই তো বলছি স্যার যে এই 40 ডিগ্রি 40 ডিগ্রির জন্য ভিসকোসিটি দেয়া থাকবে আর 100 ডিগ্রির জন্য ভিসকোসিটিটা দেয়া থাকবে। যে 40 ডিগ্রির জন্য যে ভিসকোসিটিটা দেয়া থাকবে ওইটা ইকুয়ালস টু ইউ, আর 100 ডিগ্রির জন্য যে ভিসকোসিটিটা দেয়া থাকবে ওই ভিসকোসিটি ইউজ করে আমরা এল আর এইচ এর ভ্যালুটা বের করব। সে ফর এক্সাম্পল 100 ডিগ্রির জন্য ভিসকোসিটি দেয়া থাকলো 20.5। তো 20.5 এখন কি করা লাগবে, আমাদের এই চার্টে যাওয়া লাগবে। এই চার্ট থেকে কি বের করা লাগবে, 20 পয়েন্ট কি বের করা লাগবে, স্যার 5। এল আর এইচ। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে V100 ইকুয়ালস টু 21, 22 এভাবে 23, 24 এইভাবে দেখা যাচ্ছে 20.2 আছে, 4 আছে, 6 আছে। তো 20.5 ওই আসবে, এটার মাঝামাঝি এক জায়গায় আসবে, তাই না? স্যার তাইলে 100 ডিগ্রিতে যেটা দেয়া থাকবে ওইটা এল এইচ ইউ কোনোটাই না। 100 ডিগ্রিতে যেটা দেয়া থাকবে ওইটা তো ভিসকোসিটি 800। এখন জি স্যার। এটার জন্য আমাদের এল আর এইচ বের করা লাগবে। জি স্যার বলছি। তো 25 যেটা বলছিলাম 25.5, তো 25.5 এখানে গ্রাফটা কি দেখা যাচ্ছে বা ওই যে ডেটাগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। 25.4 and 25.6 ডাইরেক্ট কি দেয়া আছে 25.5 ভ্যালু। তো এখান থেকে তোমাদের ইন্টারপোলেশন করে এল আর এইচ এর ভ্যালু বের করা লাগবে আর কি। তো এল আর এইচ এর ভ্যালু যদি পেয়ে যাও সবগুলো এখানে সাবস্টিটিউট করে ফেললে দেখবা যে ভিসকোসিটি ইন্ডেক্সটা চলে আসবে আর কি। তো এটাই ছিল এটার এই রিলেটেড ধরো ফর্মুলা ম্যাথটা কিভাবে করা লাগে। এখন তোমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন, যে ভিসকোসিটি ইন্ডেক্স কি 100 এর চেয়ে বেশি হইতে পারবে? না জি স্যার। স্যার, আমি রেফারেন্স ধরে রাখছি, সেটা থেকে মানে হইতেও পারে, এমন থাকতে পারে অয়েল। আচ্ছা, কয়জন বলো তো কয়জন পারবে আর কয়জন পারবে না? জি স্যার। তা পারবে না স্যার। পারবে না? না আচ্ছা, স্যার। পারবে স্যার। হ্যাঁ অক্টেন রেটিং এ স্যার 120 মানে 100 বেশি হয় স্যার, তো এখানেও এটা হওয়ার কথা। এক্স্যাক্টলি। সো কেন পারবে আমি বলতেছি যে এই জিনিসটা যখন ডিসক্রাইব করা হয় এটা ডেটটা দেখো কবে, 1920, তাই না? তো তোমার কি মনে হয় গত 101 বছরে এই পেনসিলভেনিয়া ক্রুড অয়েল থেকে কোনো বেটার অয়েল আবিষ্কার করা হয় নাই?
হয়েছে। হুম তো রেফারেন্সটা আমরা আগের গুলা ইউজ করতেছি, বাট এখন দেখা গেল এর চেয়েও বেটার ভিসকস অয়েলটা বের করা হয়েছে আর কি, and that performs much better. Different synthetic lubricant oil আছে যেগুলোর viscosity much more than 100. ফর এক্সাম্পল আমরা এই যে গ্রাফটা যদি চিন্তা করো, এই যে সিলিকন, এটার viscosity ইন্ডেক্স দেখো কত, 240, আচ্ছা। তো এই যে যেটা বললাম যে viscosity ইন্ডেক্সটা 100 বেশি হইতে পারে আর কি। তো এটা ছিল viscosity ইন্ডেক্স। এখন যে viscosity, হ্যাঁ বলো। স্যার আমার একটা ইয়ে ছিল কি স্যার, যে মানে আমরা যে মানে এতক্ষণ ডিসকাস করলাম আর কি, যে স্যার আমরা একটা অয়েল কিভাবে সিলেক্ট করবো আর কি, মানে অয়েল বলতে লুব্রিকেন্ট আর কি। তো স্যার আমরা যখন হচ্ছে মেশিন ডিজাইন পড়ছিলাম স্যার, ওখানে স্যার আমরা যে পেট্রোফিকেশন তারপরে আরো 2-3টা ইকুয়েশন ইউজ করে স্যার আমরা এই টেম্পারেচারটা মানে আমাদের তো দেওয়া নেই, কিন্তু আমরা যে স্যার ট্রায়াল এন্ড এরর বলতে একটা কয়েকটা ভ্যালু প্যারামিটার থেকে বের করে সেটা থেকে আর কি টেম্পারেচারটা রিলেট করে স্যার ওইটার সাথে কি মানে ওই টেম্পারেচারটা ইউজ করে আমরা ওই আর কি এরকম মানে ওই স্ট্রেট লাইন ইয়া করে যেটাতে ইন্টারসেক্ট করে ওইভাবে অয়েল গুলো ডিটারমাইন করতাম আর কি। তো স্যার এইখানে আর কি মানে ডিফারেন্ট করতেছি, মানে এইটা কি স্যার মানে ওইটা থেকে ডিফারেন্ট এমন কিছু নাকি স্যার ওইটা যা রেজাল্ট দিবে এটাও তা দিবে এরকম? এখন এখানে তো আমরা ডাইরেক্টলি ওইভাবে চুজ করতেছি না, আমরা বলতেছি যে কোন অয়েলটা বেটার টেম্পারেচার ভেরিয়েশনের রেসপেক্টে, জাস্ট ওইটা বের করতেছি আর কি, বুঝছো। আর ওইখানে যেটা পেট্রোপস ইকুয়েশন ইউজ করতেছো ওইটা জাস্ট বিয়ারিং এর ক্ষেত্রে, আমরা ইন জেনারেল ওভারঅল একটা লুব্রিকেন্ট অয়েলটা কথা বলতেছি আর কি, বুঝছো। যে পেট্রোপস ইকুয়েশনে যে লোডটা যেটা আসে ডাব্লিউ বাই এরিয়া, ওইটা হচ্ছে গিয়ে বিয়ারিং লোডটা। জি স্যার। তারপরে যে লেন্থটা, তারপর দেখো যে ওই ইকুয়েশনে আবার কিছু প্যারামিটারস থাকে, এল বাই ডি রেশিও, তাই না? যে এল বাই ডি রেশিওর উপর ডিপেন্ড করে আবার ভিসকোসিটির ভেরিয়েশন। তারপর ওই এল বাই ডি থেকে আমরা সোমারফিল্ড নাম্বার বের করছি, সোমারফিল্ড নাম্বার থেকে এফ আর সি আর, তারপর এইচ নট সি বাই সি, মনে আছে যে মিনিমাম ফিল্ম থিকনেস, ওইটা জাস্ট বিয়ারিং এর ক্ষেত্রে আর কি। তো ওই যে ভিসকোসিটি প্রেসার ভেরিয়েশনটা, যে প্রেসার বাড়ার সাথে সাথে ভিসকোসিটি কি বাড়বে না কমবে, কি মনে হয়? অবভিয়াসলি ভিসকোসিটিটা বাড়বে আর কি। তো ভিসকোসিটি যদি বেড়ে যায়, তো নর্মালি দেখা গেছে যে একটা সময় যদি ধরো ঠিক আছে আমরা একটা বেয়ারিং আমরা লোড ক্যালকুলেশন করে দেখলাম যে এই বেয়ারিংটা ম্যাক্সিমাম এতটুকু লোড নিতে পারবে আর কি। এখন আমরা কনস্ট্যান্টলি লোডটা ইনক্রিজ করতেছি, ওই রেঞ্জের যেটা মিনিমাম নিতে পারবে বা ম্যাক্সিমাম নিতে পারবে এর চেয়েও অনেক বেশি লোড দিতেছি, তখন কি বিয়ারিং ওই লুব্রিকেন্টটা আমরা ইউজ করতে পারবো বা লুব্রিকেন্টটা কি ফেল করবে কিনা, কি মনে হয়? যে স্পেসিফাইড লোড থেকে আমি অনেক বেশি টাইমস লোড দিলাম, তাহলে তো স্যার হচ্ছে এই মানে একে তো স্যার ইয়া হবে না কি, ওয়্যার বেশি হবে, কারণ এই ভিসকোসিটি বেড়ে যাবে স্যার, এটা তো এমন সিজারও হইতে পারে, মানে থেমে যেতে পারে, সেটাও হইতে পারে। আবার সব হইতে পারে স্যার এমনও যে একদম মানে লুব্রিকেন্ট ওখানে মানে লেয়ারটা একদম কমে স্যার, ওইটা হইতে পারে আর কি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি। যে ভিসকোসিটি যদি অনেক বেড়ে যায় তাহলে কি ফ্রিকশন বাড়বে না কমবে? ফার্স্ট কোয়েশ্চেন, যে ফ্রিকশন অনেক বেড়ে যাবে তাহলে আমাদের লুব্রিকেন্টের যে কাজটা ছিল যে ফ্রিকশন কমানো, তো এখানে দেখবো যে উল্টা ফ্রিকশন বেড়ে যাচ্ছে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, যে আমরা যদি প্রেসার বাড়াইতে থাকি একটা সময় দেখা যায় যে লুব্রিকেন্টটা ইট ইজ বিহেভিং লাইক এ সলিড রাদার দেন এ লিকুইড। জি স্যার। ওই যে ফিল্ম সারফেসটা থাকে ইন বিটুইন দ্য টু সলিড সারফেসেস, এই ফিল্ম সারফেসটা লিকুইডের মতো বিহেভ না করে এটা সলিডের মতো বিহেভ করবে। তো সলিডের মতো কিভাবে বিহেভ করবে, যে এই লুব্রিকেন্ট ফিল্মটার উপরে একটা ফ্র্যাকচার দেখা দিবে জাস্ট লাইক সলিড ম্যাটেরিয়াল ইনস্টেড অফ ভিসকাস শেয়ার। তো জিনিসটাও পুরো একটা আনওয়ান্টেড বা নট স্যাটিসফ্যাক্টরি ফেনোমেনা আর কি। তো আমরা চাইলেই টেম্পারেচার বা প্রেসারটা আমাদের ইচ্ছা মতো বাড়াইতে পারবো না, আমাদের স্পেসিফাইড রেঞ্জের মধ্যে বাড়ানো লাগবে আর কি। তো ভিসকোসিটি প্রেসার রিলেশন বের করার জন্য অনেকগুলো ইকুয়েশনস আছে, আমি জাস্ট এখানে একটা ইকুয়েশন ইনক্লুড করলাম, যে ইকুয়েশনটাকে বলা হয় বারোস ইকুয়েশন। যে আমরা যদি অ্যাটমসফেরিক কন্ডিশনে একটা লুব্রিকেন্টের ভিসকোসিটিটা জানি, এখন যদি আমরা প্রেসারটা বাড়ায় দেই তো ওই প্রেসারের ভিতর ভিসকোসিটি কতটুকু হবে এই জিনিসটা ডিটারমিন করা যায় বারোস ইকুয়েশন দিয়ে, যে eta p equals to eta naught into e to the power alpha p, alpha টা constant, eta naught is the atmospheric viscosity
প্রেসার মানে আমাদের ডিজায়ার যে প্রেসারে আমি ভিসকোসিটিটা ক্যালকুলেশন করতে যাচ্ছি, আলফা ইজ এ কনস্ট্যান্ট। তো এই ইকুয়েশনের একটা লিমিটেশনস হয়েছে যে প্রেসার যদি 0.5 গিগাপাস্কেলের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো না আর কি। তখন আরো অনেকগুলো কমপ্লিকেটেড ইকুয়েশন আছে। তো এই জিনিসগুলো তুমি যদি জানতে চাও আর কি, তো যে ভিসকোসিটির সাথে প্রেসারের রিলেশন তোমার যদি ফার্দার জানার ইচ্ছা থাকে, পরীক্ষার জন্য এই পর্যন্ত জানলে হবে। আর ফার্দার যদি কারো জানার ইচ্ছা থাকে, তোমাদের প্রবলেম একটা অনেকগুলো বই দিছিলাম না? সাইটে আছে স্যার। হ্যাঁ, তো বইয়ের মধ্যে একটা প্রবাবলি বইয়ের নাম ইঞ্জিনিয়ারিং ট্রাইবোলজি। ওই বইয়ের মধ্যে দেখবা যে এই জিনিসগুলো দেয়া আছে এলাবোরেটলি। যদি ফার্দার কারো নলেজ জানা লাগে যে প্রেসার যদি 0.5 গিগাপাস্কেলের চেয়ে বেশি হয় তখন কোন ইকুয়েশন ইউজ করা লাগে, বা এই যে আলফার ভ্যালু, এই আলফার ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করা লাগে আর কি। তো এই যে যদি হাই প্রেসার হয় তাহলে আরেকটা ফর্মুলা ইউজ করা হয় সাজেস্টেড বাই চো এট আল, and where eta b equals to eta naught into 1 plus c into p to the power n. তো এই সি এন পি জিনিসগুলো কনস্ট্যান্ট, এই যে আলফার ভ্যালুগুলো এই গ্রাফ থেকে ডিটারমাইন করা হয় আর কি। তো নরমালি এটার কোনো ম্যাথ দরকার নাই, এই যে ভিসকোসিটি ইন্ডেক্সের ম্যাথগুলো দেখা লাগবে তোমাদের। এটা ছিল ভিসকোসিটি প্রেসার রিলেশন। এন্ড ফাইনালি গ্রিজ, হোয়াট ডু মিন বাই গ্রিজ বলো তো? স্যার এটাও একটা মানে লুব্রিকেটিং অয়েল স্যার, মানে কিন্তু খুবই ভিসকাস কিন্তু স্যার হাই ভিসকাস আর কি এটা। হাই ভিসকাস আর স্যার সেমি সলিড বলা যায় স্যার। এক্স্যাক্টলি, এটা পুরোপুরি লিকুইড না, এটা একটা সেমি সলিড লুব্রিকেন্ট আর কি, যে এটা ফ্লুইডের মতো ইজিলি ফ্লো করতে পারবে না। তো লুব্রিকেটিং অয়েল, তো গ্রিজের মধ্যে কিছু প্রপার্টি দেয়া থাকে, যে গ্রিজের মধ্যে দুইটা মিক্সচার ইউজ করা হয়, ওয়ান ইজ লুব্রিকেটিং অয়েল আর একটা থিকেনার্স। তো লুব্রিকেটিং অয়েলের সাথে যদি ডিফারেন্ট অ্যাডিটিভ থিকেনার্স এড করো তাইলে জিনিসটাকে আমরা গ্রিজে কনভার্ট করতে পারি আর কি। যে কোনো লুব্রিকেটিং অয়েলে যদি তুমি থিকেনার্স ইউজ করো, প্রপার থিকেনার্স, তাহলে জিনিসগুলোকে লুব্রিকেটিং অয়েল গ্রিজে কনভার্ট করা যায় আর কি। তো এখানে দেখবে যে কি কি এজেন্টগুলো ইউজ করা হয়েছে, এগুলো সব কেমিক্যাল প্রপার্টি পরে নিয়ে, যে লিথিয়াম জেলিং এজেন্ট ইউজ করলে কি হয়, দে মোস্ট কমন, ইজি টু ম্যানুফ্যাকচার, রেজিস্ট ডাস্ট এন্ড কোল। তারপর ক্যালসিয়াম ইউজ করলে, সোডিয়াম ইউজ করলে কি হয়। তো লুব্রিকেটিং অয়েলে যে গ্রিজের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে, যে এখানে 10% জেলিং এজেন্ট ইউজ করা হয়। এই জেলিং এজেন্টটা নর্মালি মেটাল হিসেবে ইউজ করা হয়। তারপর 80% অয়েল, যে এই 80%টাই থাকে কিন্তু অয়েল, যে ইট কুড বি এনি টাইপ অফ লুব্রিকেটিং অয়েল। এই লুব্রিকেটিং অয়েলের উপরে তুমি জেলিং এজেন্ট বা থিকেনার ইউজ করে জিনিসটাকে আরো ডেন্স করা হয় আর কি। আর 10% এডিটিভ, এই তিনটা মিক্সচার করে তারপর আমরা যে গ্রিজটা পাওয়া যায় আর কি।